গল্প শুনতে কে না ভালোবাসে। গল্প শোনার মধ্যেই লুকিয়ে থাকে একটা অন্যরকম আমেজ, অনেকখানি নস্টালজিয়া। গোল হয়ে বসে সবাই মিলে গল্প শোনার দিনগুলোতে আজও কি ফিরে যেতে ইচ্ছা হয় না আরও একবার? হাজার ব্যস্ততা, স্ট্রেস, টেনশনে ভরপুর জীবনে হারিয়ে যাওয়া সেই মুহূর্তটাই তো হয়ে উঠতে পারে আপনার স্ট্রেস রিলিভার। তাই বাংলা সাহিত্যের ভিন্ন ধারার গল্পের ডালি নিয়ে হাজির এবার গল্প বাসর। গল্প বাসরে আমাদের আজকের নিবেদন মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের কলমে ডার্ক। মৌসুমী বন্দ্যোপাধ্যায়, জন্ম 1972 সালের 27 ডিসেম্বর, পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। শিশুকালে বাবার হাত ধরে বইয়ের সঙ্গে পরিচয়। পড়াশোনা বাণিজ্য নিয়ে হলেও শৈশব থেকেই সাহিত্যপ্রীতি। লেখালেখির শুরু যদিও বেশি বয়সেই, কিন্তু এর মধ্যেই সাপ্তাহিক বর্তমান, আজকাল রবিবাসর, কথাসাহিত্য গল্পপাঠ, পুরুলিয়া দর্পণ, ভবিষ্যৎ সহ বিভিন্ন বাণিজ্যিক এবং অবাণিজ্যিক পত্রিকায় তাঁর লেখা প্রকাশ পেয়েছে। প্রকাশিত হয়েছে একটি অনুগল্পের একক সংকলন সপিজেন বাংলা থেকে। তাছাড়াও বহু যৌথ সংকলনে প্রকাশিত হয়েছে তাঁর লেখা গল্প ও অনুগল্প। এই গল্পটি আমরা নিয়েছি 2019 সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত সেরা ভূতভূতম বইটি থেকে। প্রধান চরিত্রে সঞ্চিতা, অমল, তনয়া ম্যাম, ডালির বন্ধু সম্প্রীতি ও ডালি। এই কর্মকাণ্ডের সদস্যরা সাউন্ড এডিটিং ও স্পেশাল এফেক্টসে মানিক মণ্ডল, ভয়েস ওভারে অনিন্দিতা বসু ও দেব সেনাপতি নন্দী, ক্রিয়েটিভ ডিজাইনে অভিব্রত সরকার, অমলের ভূমিকায় শিবাজি চ্যাটার্জি, সঞ্চিতার ও তনয়া ম্যামের ভূমিকায় অনিন্দিতা বসু, সম্প্রীতির ভূমিকায় ঐশানী ঘোষ, ডালির ভূমিকায় পৃথা সামন্ত ঘোষ। গল্পপাঠ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় শিবাজি চ্যাটার্জি, পরিবেশনায় টিম খোয়াই। শুরু হচ্ছে ডার্ক। ডালি, ডালি, কোথায় গেলে মা আমার? সারা দাও সোনা, খেতে হবে তো। কই মা আমার? ডালি মানে ডালিয়ার মা সঞ্চিতা মেয়েকে ডাক দেয়, কিন্তু বেশ ভয়ে ভয়ে, জানে সাড়া দেবে না। আর এই সাড়া না দেওয়াটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে আজকাল সঞ্চিতার যেন কেমন ভয় ভয় করে মেয়ের আচরণে। সব সময় না হলেও মাঝে মাঝে দেখে যে ডালি খিলখিল করে হাসছে, আবার কখনো ফিসফিস করে কারোর সঙ্গে যেন কথা বলছে। চোখের চাউনিটাও কেমন যেন ঘোলা। কাছে গিয়ে কিছু জানতে চাইলে মুখ একদম চুপ। সিকিম থেকে ফেরার পরই মেয়েটার মধ্যে এমন বদল এসেছে। যদিও প্রথম থেকে ট্যুরটা দারুণ উপভোগ করছিল ওরা সবাই। কলকাতার এক নামী ট্যুর কোম্পানির সঙ্গে গেছে বেড়াতে। ওদের দারুণ সিস্টেম, হোটেল, খাওয়া দাওয়া, গাড়ি, কোনো কিচ্ছু নিয়ে অভিযোগ করার কিচ্ছু নেই। বরং যারা বেড়াতে এসেছে তারাই সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। হয় ব্যানার্জিরা লেট, না হয় রূপের বাবা মা। তবে এটা ঠিক যে এই ট্রিপে যেসব ছোট বাচ্চারা এসেছে তারা কিন্তু সময়ের আগেই তৈরি হয়ে যাচ্ছে। ডালিও তাই। ওদের উদ্দীপনা দেখবার মতো। এই গ্রুপে 5টা বাচ্চা আছে, আর এই কয়েকদিনে ওদের মধ্যে দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। মনাস্ট্রিগুলোর অত সিঁড়ি কি অবলীলে বাচ্চাগুলো উঠছে আর নামছে, আর কাটাওতে বরফ দেখে বাচ্চাগুলো তো একেবারে উত্তাল। বরফের গোলা বানিয়ে ছুটছে, কেউ আবার গড়াগড়ি খাচ্ছে। তবে ডালির শরীরটা খারাপ করেছিল, ঠান্ডায় চোয়াল আটকে গিয়েছিল। ওদের যে গাইড ছিল সে দারুণ দক্ষতায় ডালিকে ঠিক করে দিয়েছিল, তবে ওকে আর গাড়ি থেকে নামতে দেয়নি। ডালির মনটা তখন একটু খারাপ হয়ে গিয়েছিল, পরে অবশ্য ঠিক হয়ে গিয়েছিল।
কিন্তু ওই পেলিংয়ে রাজার বাড়ির আপডান্সে যাওয়ার পথে ওই মরা কালো বিড়ালটা দেখার পর থেকেই ওর পরিবর্তন শুরু। যে মেয়ে বিড়াল দেখলে শত হাত দূরে থাকতো, সেই মেয়ে ওই মরা কালো বিড়ালটার খোলা চোখ দুটোর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছিল আর কি যেন খুঁজে চলেছিল। বিড়ালটার চোখ দুটো কেমন টকটকে লাল, ভয়ঙ্কর। সেই মরা বিড়ালের চোখেও যেন কি তীব্র প্রতিহিংসা। সেই সঙ্গে তার চারপাশে কেমন একটা দম বন্ধ করা গুমোট আবহাওয়া। জোর করে ওর বাপি সরিয়ে নিয়ে না গেলে কি করতো কে জানে, কিন্তু জোর করে সরিয়ে নিয়ে যাবার সময় বারে বারে পিছন ফিরে দেখছিল ডালি। তখনই সঞ্চিতা তার সারা শরীরে অদ্ভুত একটা শিরশিরানি টের পায়। কিন্তু ডালি বাকি ট্যুর আর ট্রেনে মোটামুটি স্বাভাবিকই ছিল, শুধু খাবার পর দুদিন বমি করেছিল, আর তারপর বেশ কিছুটা সময় কিরকম যেন নিস্তেজ হয়ে গিয়েছিল। কিন্তু সে তো খুব অল্প সময়ের জন্য, তবে কথাটা খুব কম বলছিল। তখন ভালো করে লক্ষ্য না করলেও এখন বুঝতে পারে সঞ্চিতা, তবে মোটের ওপর ঠিকই ছিল। ফিরে আসার পর সঞ্চিতা একটা ব্যাপার ভালো করে খেয়াল করলো, যে মেয়ে মা ছাড়া কিছু বোঝে না, সেই মেয়ে কেমন একা থাকা অভ্যাস করে নিয়েছে। খেতে একেবারেই চায় না, জোর করলে বমি করে দেয়, ঘুমের মধ্যেও ছটফট করে। অমল মানে ডালির বাবাকে বলেছিল মেয়ের পরিবর্তনের কথা, কিন্তু হালকা স্বভাবের অমল বরাবরের মতো উড়িয়ে দিয়ে বলেছে, আরে মেয়ে বড় হচ্ছে, এত তীক্ষ্ণ নজর না দিয়ে বন্ধুত্ব করো, তাতে তুমি আর ডালি দুজনেই ভালো থাকবে। সঞ্চিতার কথাগুলো একেবারেই মনোপুত হয়নি, কিন্তু জানে যে অমলকে বলে কোনো লাভ নেই, যা করার তাকেই করতে হবে। একদিন স্কুলে যাবার আগে সঞ্চিতা দেখে বাথরুমের দরজাটা অল্প ফাঁক করে ডালি হাসছে আর বলছে, কি ভালো লাগছে তাই না? সঞ্চিতার কৌতূহল হতে গিয়ে দেখে একটা টিকটিকি ছিন্ন ভিন্ন হয়ে ওয়াশরুমের মাটিতে পড়ে আছে। দেখেই কাটা গুলিয়ে ওঠে সঞ্চিতার। রেগে গিয়ে ডালিকে বলে, এ কেমন কথা? এটা এটা ভালো লাগার জিনিস? বাইরে চলো, বাইরে চলো, এক্ষুনি স্কুল বাস এসে যাবে। তখনই সঞ্চিতার কেমন যেন খটকা লাগে। প্রথমত ডালি যেন তার কথাটা আমল না দিয়েই পাশ কাটিয়ে বেরিয়ে গেল, আর এমন ভাবে গেল যেন ওর পাশে কেউ হাঁটছে আর ও তার হাত ধরে যাচ্ছে। 2 নম্বর, টিকটিকি তো ফ্ল্যাটের কোথাও এতদিনে চোখে পড়েনি, তাহলে এই বাথরুমে এলো কোথা থেকে? তাও এমন ছিন্ন ভিন্ন অবস্থায়। যাই হোক, ভালো করে স্প্রে করে দিতে হবে, ভাবে সঞ্চিতা। সেদিন রাতে খাবার টেবিলে বসে ডালির বাপি অমলকে কথাগুলো বলতে সে তুড়ি মেরে উড়িয়ে দেয় সঞ্চিতাকে। রাগে গজগজ করে সেখান থেকে সরে গেলেও মনে মনে একটা চিন্তা থেকেই যায় সঞ্চিতার। এরপরের কয়েকটা দিন নির্বিঘ্নেই কেটে যায়, ডালিও কিছুটা নর্মাল থাকে। কিন্তু এক রবিবারের সকালে সঞ্চিতা একটা বড় রকমের ধাক্কা খায়। রবিবারে এমনিতে একটু দেরিতে ওঠে ওরা, ডালিকে তো না ডাকলে ওঠেই না। কিন্তু সেদিন সঞ্চিতা দেখে ডালি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর এক মনে কি যেন দেখছে। কাছে গিয়ে শিউরে ওঠে সঞ্চিতা। একটা কাক মরে পড়ে আছে, তাও ছিন্ন ভিন্ন অবস্থায়, আর ডালি তা অস্বাভাবিক রকমের জলজলে চোখে হুমড়ি খেয়ে দেখছে। সঞ্চিতা কাছে গিয়ে মেয়েকে সজোরে নাড়া দিয়ে ডালি বলে ডাকতেই মেয়ে তার দিকে কটমট করে তাকিয়ে সোজা নিচের ঘরের দিকে হাঁটা দেয়। আজও তার মনে হলো ডালি যেন অদৃশ্য কোনো একটা হাত ধরে হেঁটে চলে গেল। এক অজানা আতঙ্কে বুকের ভেতরটা সঞ্চিতার ফাঁকা হয়ে যায়। ভেতর থেকে কান্না যেন ঠেলে বেরিয়ে আসতে চায়। দিনগতক পর একদিন দুপুরে ডালি স্কুল থেকে ফোন আসে। প্রিন্সিপাল ম্যাম ফোন করে জানান যে ডালি স্কুলে অজ্ঞান হয়ে গেছে। পরিমরি করে ছোটে সঞ্চিতা। গিয়ে যা শোনে তাতে তার মাথাটা ঝিমঝিম করে, গা গুলিয়ে ওঠে। ডালির ক্লাস টিচার তনয়া ম্যাম
ডেকে পাঠায় সম্প্রীতিকে। ডালির সঙ্গে এক ক্লাসে পড়ে আর বসেও ডালির পাশে। দেখে বোঝা যাচ্ছে সম্প্রীতি বেশ ভয়ে জড়সড় হয়ে আছে। জিজ্ঞাসা করলে খুব আস্তে আস্তে ভয় নিয়ে বলে, আমি আর ডালি টিফিন ব্রেকে মাঠে গল্প করছিলাম। হঠাৎ ডালি ছুটতে শুরু করে সিকিউরিটি রুমের দিকে। ডাকলেও সাড়া দেয় না। আমার খুব রাগ হয়ে যায় তখন। আমি তখন ক্লাসে এসে ড্রয়িং বুক খুলে বসি, কিন্তু বেশিক্ষণ বসতে পারি না। ততক্ষণে টিফিন ব্রেক শেষ, অথচ ডালি ক্লাসে ফেরেনি। তাই আমি ডালিকে ডাকতে সিকিউরিটি রুমের দিকে যাই। সেখানেও দেখি ডালি নেই। ফিরে আসছি, হঠাৎ ডালির হাসির আওয়াজ পেয়ে রুমের পিছন দিকে গিয়ে দেখতেই ভয় চেঁচিয়ে উঠি, মা। এটা বলার পরেই আবারও সম্প্রীতি চিৎকার করে ওঠে। তনয়া ম্যাম উঠে জড়িয়ে ধরেন সম্প্রীতিকে। গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, ইটস ওকে, তোমার আর কিছু বলতে হবে না, তুমি ক্লাসে যাও। বাকিটা শেষ করেন তনয়া ম্যাম। বলেন, সম্প্রীতি দেখে সিকিউরিটি রুমের পিছনে সমীর মানে সিকিউরিটির কুকুরটা মরে পড়ে আছে। কুকুরটার পায়ে একটা ইনফেকশন হয়েছিল বেশ কয়েকদিন আগেই। ডালি সেই কুকুরের পায়ের ঘাটাকে একবার আঙুল ঠেকাচ্ছে আর সেই হাতটা মুখে দিচ্ছে, তার সঙ্গে খিলখিল করে হাসছে। সম্প্রীতির চিৎকারে সমীর ছুটে যায়। ডালিকে ধরে ঝাঁকাতেই সে অজ্ঞান হয়ে যায়। তারপরেই ম্যাম আপনাকে ফোন করেন। ডালির কিছুটা আগে জ্ঞান ফিরেছে, রেস্ট রুমে আছে। কোনো রকমে টলতে টলতে ডালিকে নিয়ে বাড়ি ফেরে সঞ্চিতা। অথচ মেয়ে একেবারে নির্বিকার, ভাবটা কিছুই যেন হয়নি। অমল বাড়ি ফিরতেই সঞ্চিতা অমলকে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলে। সবটা শোনার পর অমল গম্ভীর হয়ে যায়। ডিনারে ডাকলে ডালি গটগট করে হেঁটে এসে একটা চিকেনের লেগ পিস নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দেয়। নিজের মেয়ে হঠাৎ অচেনা হয়ে যাওয়ায় সঞ্চিতা সেটা সহ্য করতে পারে না। অমলের বুকের উপর পড়ে কান্নায় ভেঙে পড়ে। শেষ পর্যন্ত তারা দুজনে আলোচনা করে ঠিক করে ডালিকে তারা একজন সাইকিয়াট্রিস্টকে দেখাবে। সেদিন রাতে ডালির ঘরে চুপি চুপি আসে সঞ্চিতা। দরজাটা হালকা হাতে ঠেলতে খোলে না, ভয় পেয়ে যায় সে। এর আগে তো ডালি দরজা লক করে থাকেনি। বলা ভালো সে একটু ভীতু প্রকৃতির। জোরে ঠেলতে দরজাটা সজোরে খুলে যায়, আর সঞ্চিতা টাল না রাখতে পেরে হুমড়ি খেয়ে পড়ে ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে ফিল করে ঘরের হাওয়াটা কেমন যেন ভারী গোছের। শ্বাস নিতে বেশ অস্বস্তি হচ্ছে। বিছানার দিকে তাকিয়ে দেখে ডালি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সেটা দেখে স্বস্তির শ্বাস ফেলে সঞ্চিতা। ঘর থেকে বেরিয়ে আসছে এমন সময় একটা হিস হিসে স্বর ততোধিক ফিসফিসিয়ে বলে ওঠে, শোধ আমি নিয়েই ছাড়ব। সজোরে পিছন দিকে ঘুরে যায় সঞ্চিতা। তার মনে হয় ডালির মাথার কাছ দিয়ে কালো মতো ছায়া সরে গেল। দৌড়ে গিয়ে বিছানায় উঠে মেয়েকে কাছে টেনে নেয়। বাকি রাতটুকু সেভাবেই কাটিয়ে দেয়। তারপর থেকে মেয়েকে মুহূর্তের জন্য কাছছাড়া করে না সঞ্চিতা। অমলকেও কিছু বলে না। সবসময় সেই শটটা মাথার মধ্যে ঘোরে সঞ্চিতার, আর আতঙ্কে সে সিঁটিয়ে যায়। এইভাবে তো সে কথা বলতো, তার রাগ হলেই সে সঞ্চিতাকে এইভাবেই থ্রেট করত। অদ্ভুতভাবে সেই রাতের পর ডালি অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। এই স্বাভাবিক ডালিকে দেখে অমল অনেকটা নিশ্চিন্ত হলেও সঞ্চিতার মন থেকে ভয়টা কিন্তু একেবারেই যায় না। অমল বাড়ির পরিবেশ, ডালি, সঞ্চিতা সবাইকে স্বাভাবিক করার জন্য কাউকে কিছু না বলে মন্দারমণির হোটেল বুক করে। বাড়ি ফিরে সঞ্চিতাকে বলতেই সে তেড়ে ওঠে। তুমি আর জায়গা খুঁজে পেলে না, বেছে বেছে মন্দারমণি মনে ধরলো বলেই সঞ্চিতা সোজা কিচেনে চলে যায়। শেষমেশ সঞ্চিতার আপত্তি উড়িয়ে দিয়ে
তিনজনই মন্দারমণি রওনা দেয়। গাড়িতে গেলেও সারাদিনের জার্নি আর হইচইতে ডালি ক্লান্ত হয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সঞ্চিতা মেয়েকে ঘরে শুইয়ে দিয়ে ব্যালকনিতে এসে দেখে অমল তার পশরা নিয়ে রেডি। সে খুব বিরক্ত হয়ে অমলকে বলে, এসব কি না খেলেই নয়? দুহাত দিয়ে সঞ্চিতাকে জড়িয়ে অমল বলে, মেয়েকে নিয়ে অনেকগুলো দিন বেশ টেনশনে গেছে গো, একটু রিল্যাক্স করতে দাও না প্লিজ। তুমি এখন আমার কাছে বসো, ডালি তো ঘুমিয়েছে। অনিচ্ছা নিয়েও বসে সঞ্চিতা, মনটা মেয়ের দিকেই থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অমলের নেশাও পাল্লা দিয়ে বাড়তে থাকে। শেষে চেয়ারেই হেলে পড়ে। আর খেও না, এবার শোবে চলো, বলে অমলকে। জড়ানো গলায় অমল বলে, তুমি তুমি যাও, আমি আসছি। কথা না বাড়িয়ে রুমে ঢুকতেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। শিরশির করে আতঙ্কের চোরা স্রোত সঞ্চিতার শিরদাঁড়া বেয়ে নেমে যায়। সামনে তাকাতেই দেখে একটা ধোঁয়া ধোঁয়া আবছা অবয়ব ডালিকে জড়িয়ে বসে আছে। ডালির চোখ দুটো খোলা থাকলেও দৃষ্টি কেমন ঘোলা, যেন সে তার মা কেন কিছুই দেখছে না। সেই আবছা অবয়ব থেকে সেই ভয়াল হিস হিসে স্বর ভেসে আসে, বলেছিলাম না আমি তোমার সব থেকে যা প্রিয় তা ঠিক একদিন কেড়ে নিয়ে চলে যাব। আমাকে প্রতারণা করার শাস্তি তুমি হাড়ে হাড়ে পাবে। আজ আমি তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি, এটাই আমার প্রতিশোধ। সঞ্চিতা দেখে সামনে ধোঁয়ার কুণ্ডলী আরো ঘন হয়ে উঠেছে। সেটা তার ভিজে ওঠা চোখের জলের জন্য নাকি প্রকৃতই ধোঁয়া বেড়ে যাওয়া, কারণটা বুঝে উঠতে পারে না। হাঁটু মুড়ে বসে পড়ে সঞ্চিতা। বোবা কান্নায় গুমড়ে ওঠা স্বরে বলে, যখন আমার বিয়ের ঠিক হয়েছিল বাড়ি থেকে, তখন তুমি যুদ্ধের কারণে বর্ডারে। তোমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। বাবা কোনো দিন তোমার এই সেনাবাহিনীতে যোগ দেওয়া মেনে নেননি। তার উপর ছিল আমার প্রেগন্যান্সি। তোমার নিশ্চয়ই মনে আছে, তুমি চাকরিতে ফিরে যাবার আগে একটা গোটা দিন আমরা এই মন্দারমণিতেই কাটিয়েছি। এই পরিস্থিতিতে বাবার মনোনীত ছেলেকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সেই হিস হিসে স্বরে হাহাকার ফুটে ওঠে, কেন কেন তাহলে আমি বর্ডার থেকে ফিরে আসার পর জানালে না যে তুমি আমার ভালোবাসাকে সঙ্গে নিয়ে আছো? আমি তোমার থেকে দূরে নেই, হোক না তোমার বিয়ে অন্য কারোর সঙ্গে, কিন্তু তুমি যে আমারই রয়ে গেছো, কেন বললে না? তাহলে সেদিন নির্বোধের মতো নিজেকে শেষ করে দিতাম না। পারিনি বলতে। পারিবারিক মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বাবা শপথ করিয়ে নিয়েছিল। তাই আমি ছিলাম সম্পূর্ণভাবে নিরুপায়। কিন্তু তুমি আমাকে শাস্তি দিতে গিয়ে কাকে শাস্তি দিতে যাচ্ছ? কান্নায় ভেঙে পড়ে সঞ্চিতা। আমার আর কিচ্ছু করার নেই, আমি মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। তুমি আমায় ক্ষমা করে দিও। অতৃপ্ত স্বরের হাহাকার সারা ঘরে ছড়িয়ে পড়ে। সঞ্চিতা দেখে ধোঁয়া গাঢ় হতে হতে ক্রমশ মিলিয়ে যায়। পরের দিন ভোরবেলা সবে অল্প আলো ফুটেছে। অমলের ঘুম ভেঙে দেখে এসে ব্যালকনিতেই ধরফর করে ঘরের দিকে যায়। ঢুকেই সে থ হয়ে যায়, দেখে ডলি ঘরে নেই। সঞ্চিতা মাটিতে বসে, হাতটা বিছানার দিকে বাড়ানো। সঞ্চিতার নাম ধরে সে ডাকে, সাড়া না পেয়ে গায়ে হাত দিয়ে ঠেলতেই
সঞ্চিতার নিষ্প্রাণ শরীরটা মাটিতে পড়ে যায়। অশরীরী আর শরীরী হাহাকার একসঙ্গে ছড়িয়ে পড়ে চার দেওয়ালের মধ্যে।